হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে সবার প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট থাকছে এবং তারপরে আমি আজকের ভিডিওর মূল টপিকটা নিয়ে ডিসকাস করব। তো প্রথম কথা হচ্ছে যে অ্যানাউন্সমেন্টটা করছি এটা সম্পূর্ণভাবে আমার মেন্টরশিপ প্রোগ্রামকে নিয়ে। তো এবছর প্রচুর আমার কাছে ফর্ম অলরেডি ফিল আপ হয়েছে, তাদের প্রত্যেককে আমরা অলরেডি কল করে ফেলেছি। আজকে হচ্ছে 15 তারিখ বা 15ই জানুয়ারি। আমরা 20 তারিখের মধ্যে সমস্ত ফর্মগুলোকে ক্লোজ করব, অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য যে লাস্ট ডেটটা ধার্য করা হয়েছিল সেটা হচ্ছে 20 তারিখ। তো 20 তারিখে আমরা কিন্তু সমস্ত ফর্মগুলোকে ক্লোজ করে ফেলবো। 22 তারিখ নাগাদ আপনারা সমস্ত কলস আমাদের থেকে পেয়ে যাবেন। ইতিমধ্যে যারা যারা ফর্ম ফিল আপ করেছেন অলরেডি, তারা প্রত্যেকে আমাদের থেকে আশা করি কল পেয়েছেন। পজিটিভ হোক, নেগেটিভ হোক, যাই রেসপন্স হোক না কেন, আপনারা প্রত্যেকে পেয়েছেন। আমি ফিজিক্যালি মিট আপ অলরেডি করে ফেলেছি। আপনি যদি এই মেন্টরশিপ প্রোগ্রামটা করব বলে ভাবছেন, তাহলে অতি সত্বর ফর্মটা ফিল আপ করে নিন, কারণ লাস্ট ডেট আর মাত্র 5 দিন পড়ে রয়েছে। তো আপনি সেই জিনিসটা করে ফেলুন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে 20 তারিখের পর 22 তারিখের মধ্যে যারা এই 5 দিনে ফর্ম ফিল আপ করবেন, তাদেরকে 22 তারিখের মধ্যে কনফার্মেশন পেয়ে যাবেন যে আপনাকে সিলেক্ট করা হলো নাকি করা হলো না, কি সিনারিওটা হচ্ছে। এবং তারপরে আপনি গিয়ে 25 তারিখের মধ্যে আপনি পেমেন্টপত্র করে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি আমাদের 25 তারিখ থেকে ক্লাসপত্র যা কিছু আছে সব শুরু হবে, রাইট? তো বিগত কিছুদিন যাবৎ আমরা এই সমস্ত কাজকর্ম নিয়ে বেশ ভালো রকম ব্যস্ত ছিলাম। অনেকের সাথেই মিট আপ করেছি, অনেককে চুজ করেছি, অনেকে আমাকে অলরেডি রিজেক্ট করেছেন, অনেককে আমি রিজেক্ট করেছি। তো এরকমভাবে একটা লং প্রসিডিওরের মধ্যে দিয়ে গিয়েছি। আর মাত্র 5 দিন সময় আছে। তো আপনারা যারা যারা এই প্রোগ্রামটা করতে চান, তারা প্রত্যেকে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে নিন। সেকেন্ড বিষয় যেটা, যদি আপনি এই ভিডিওটা প্রথমবার শুনে থাকেন বা মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কে প্রথমবার জেনে থাকেন, এই ভিডিওর যে ফার্স্ট কমেন্ট আছে সেখানে একটা ফর্ম আছে, সেই ফর্মটা দেখুন। ফর্মের ভিতরে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখুন। সমস্ত নিয়মাবলীগুলো পড়ে নিন, জেনে নিন। তারপরে যদি আপনার ইচ্ছে হয় তাহলে আপনি ফর্মটা ফিল আপ করবেন। ওকে, যাই হোক, এটা গেল হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট। এবং এই অ্যানাউন্সমেন্টটার যেটা বললাম, যে ডেডলাইনগুলো বললাম, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে স্ট্রিক্ট থাকবে, সেগুলো কোনোভাবেই ফ্লেক্সিবল নয়। এনিওয়ে, এরপরে আমরা আসছি আজকের যে মেন টপিক বা যে মানে আজকের মেইন যে টপিক সেই বিষয়টাতে। প্রথম কথা হচ্ছে, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইউএসের যে গভর্নমেন্ট রয়েছে বা যে সুপ্রিম কোর্ট রয়েছে, তারা গভর্নমেন্টের এগেনস্টে যে মানে কোর্ট কেসটা চলছে সেটাকে কনস্ট্যান্টলি ডিলে করে যাচ্ছে। প্রথমে বুধবার থেকে 14 তারিখ হলো, অর্থাৎ গতকালের ডেডলাইনটা এলো, তার আগে একটা ছিল ডেট। তো এইভাবে তারা কনস্ট্যান্টলি তারিখ পে তারিখ এই বিষয়টা কিন্তু কনস্ট্যান্টলি চলছে। এর কারণ হচ্ছে ইউএসের যে ডেট ক্রাইসিস বলুন বা যে সিচুয়েশনের মধ্যে অলরেডি ডোনাল্ড ট্রাম্প ইউএস গভর্নমেন্টকে নিয়ে গিয়েছে, সেই সিচুয়েশনটা যথেষ্ট কমপ্লিকেটেড সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। এমতো অবস্থায় সুপ্রিম কোর্টের পক্ষে ট্যারিফটা যে ইললিগাল সেটা ঘোষণা করলেও প্রবলেম, ট্যারিফটা যে লিগাল সেটা ঘোষণা করলেও প্রবলেম। তাই সেই কারণে পুরো বিষয়টাকে নিউট্রাল রাখার জন্য একটা ডাইলেমার মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি অলরেডি ইউএসএ ভেনেজুয়েলাকে আক্রমণ করেছে এবং সেখানে ভেনেজুয়েলা আক্রমণের মেইন যে কারণ বা মেইন যে রিজনটা ছিল, সেটা আমরা প্রত্যেকেই হয়তো ভেবেছি যে এটা অয়েল হয়ে থাকবে এবং অয়েলের জন্য এই পুরো বিষয়টা হয়েছে, রাইট? তো এখন যে বিষয়টা দেখা যাচ্ছে যে ভেনেজুয়েলা থেকে যদি অয়েল আনতে হয়, তাহলে ইউএসের পক্ষে সেটা একটা বুমেরাং সিচুয়েশনস হতে পারে। তার কারণ হচ্ছে, এইভাবে একটা গভর্নমেন্টের যে সব থেকে উপরে পজিশনে রয়েছে তাকে মানে অপহরণ করে নিয়ে গিয়ে সেই অয়েলটাকে যদি নেওয়া হয়, এটা 2-3টে প্রবলেম তৈরি করতে চলেছে অয়েলের যে সমস্ত বড় বড় কোম্পানি রয়েছে তাদের জন্য। প্রথম যে প্রবলেমটা তাদের জন্য হতে পারে, ভেনেজুয়েলান যে সমস্ত রিফাইনারিজগুলো আছে সেগুলোতে ইউএসের যে কোম্পানিরা রয়েছে তাদেরকে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড যে বিষয়টা ইম্প্যাক্ট পড়তে পারে সেটা হচ্ছে যে শুধুমাত্র ওইগুলোতে ইনভেস্টমেন্ট করলেই হবে না, তার সাথে লেবার আছে, লোকাল পলিটিক্স আছে, সেইগুলোর সাথে সাথে তাদেরকে লেবারের যে চাহিদাটা সেইটাকেও মেটাতে হবে। ভেনেজুয়েলান লেবার আমাকে নিতে হবে। তো এক্ষেত্রে লেবারদের মধ্যে বিভিন্ন রকমভাবে দেখতে গেলে একটা মানে
খারাপ সিচুয়েশন, খারাপ মনোভাব হতেই পারে ইউএসের কোম্পানিগুলোর এগেনস্টে। এর আগে যখন ইউএসএ এই টাইপের পদক্ষেপ নিয়েছিল, সেক্ষেত্রে ইউএসের কোম্পানিগুলোকে বেশ বড় পরিমাণে লস ঝেলতে হয়েছিল, রাইট? তো ভেনেজুয়েলা থেকে অয়েল এক্সট্র্যাক্ট করাটা ইউএসের কোম্পানিগুলোর জন্য যেমন একটা বুমেরাং সিচুয়েশন হতে পারে, এটা কিন্তু অয়েল কোম্পানিগুলো রিয়েলাইজ করছে, এবং এটা রিয়েলাইজ করেই তারা কিন্তু এই জিনিসটাতে ট্রাম্পের ইগোকে স্যাটিসফাই করার জন্য হোক, বা ডোনাল্ড ট্রাম্পের যে পলিটিক্স আছে সেই পলিটিক্সটাকেও মানে মান্যতা দেওয়ার থেকে তারা দূরে থাকছে, রাইট? কারণ প্রফিট ম্যাটার্স, রাইট? সবার ক্ষেত্রে প্রফিটটাই হচ্ছে আসল কথা। এখন যেটা বিষয়, তো ইউএসের কোম্পানিরা যদি এইখানে ইনভেস্টমেন্ট না করে, অয়েল কার্টেল বা অয়েল মাফিয়া যাদের বলা হয়, যারা অ্যাকচুয়ালি অয়েল এক্সট্রাকশন করে, বিভিন্নভাবে প্ল্যানিং করে, সেটা ওপেকের মধ্যেও যে গ্রুপটা রয়েছে অয়েলের, অর্থাৎ সৌদি আরবিয়া থেকে শুরু করে এখানে একটা ওপেক বলে গ্রুপ আছে, তো সেই ওপেক গ্রুপের মধ্যেও যেমন চলে এই জায়গাটাতেও সেরকম চলে। তো তার কারণ হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা বড় বড় অয়েল কোম্পানি তারা একে অন্যের সাথে লিঙ্কড, এবং এই যে অয়েল পারচেস করব না, কোন দেশ থেকে এক্সট্রাকশন হবে, কোথাও অয়েল পাওয়া গেলে সেখানে বড় বড় বিলিয়নিয়াররা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন সেই জায়গাতে, মানে পজিটিভ নেগেটিভ সমস্ত রকম ক্যালকুলেশনস করতে। এই জায়গাতে ইউএসের যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো রয়েছে তারা যেমন চাইছে না যে না এখান থেকে অয়েলটাকে আমরা এক্সট্র্যাক্ট করব না, রাইট? তো এইরকম পদক্ষেপ বা এরকম ডিসিশনস যখন নিচ্ছে, তখন ভারতবর্ষের একটা কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা হঠাৎ করে বলে উঠলো আমরা ভেনিজুয়েলান অয়েলকে নিতে ইন্টারেস্টেড, রাইট? এই বিষয়টা অয়েল কার্টেল বা অয়েল মাফিয়াদের কাছে যথেষ্ট খারাপ দেখালো, বা তারা বুঝতে পারলো যে আমরা যদি না নিই এবং রিলায়েন্স যদি নেয়, সেক্ষেত্রে একটা বড় প্রবলেম হতে পারে, এবং এই জায়গাটায় রিলায়েন্স পরবর্তীকালে একটা অ্যাডভান্টেজের জায়গায় চলে যেতে পারে। সেই কারণে ব্যাক টু ব্যাক আপনি যদি দেখেন বিগত 10 দিন বা 15 দিনে যদি আপনি নিউজ হিস্ট্রি রিলায়েন্সকে নিয়ে পড়ার চেষ্টা করেন, সেখানে ব্যাক টু ব্যাক 3 দিন এই যে বড় বড় যে সমস্ত নিউজ এজেন্সি রয়েছে, মূলত রিউটার্স এবং তার সাথে সাথে ব্লুমবার্গ, এই দুটো বড় নিউজ এজেন্সিকে দিয়ে রিলায়েন্সের নামে একটার পর একটা মানে খারাপ যে তথ্য, সেই তথ্যগুলোকে মার্কেটে পাবলিশ করা হলো। প্রথমে বলা হলো যে রাশিয়া থেকে প্রচুর পরিমাণে অয়েল বা অয়েল ট্যাঙ্কার রিলায়েন্স নিতে চলেছে, যাতে করে রিলায়েন্সকে পুরো পৃথিবী জুড়ে মানে ব্যান করে দেওয়া হয়, রাইট? রিলায়েন্স এসে বলল, রিলায়েন্সের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকে এসে ডাইরেক্ট মিডিয়ার সামনে বললো এরকম কোনো ডিসকাশন হয়নি, আমরা এরকম কিছু করছি না, এবং আগামী 3 মাসে আমাদের কোনো রাশিয়া থেকে একটা সিঙ্গেল অর্ডারও আসবে না, সেরকম কোনো প্ল্যানিংই নেই। তারপর দিন ঘোষণা করা হলো ব্লুমবার্গের তরফ থেকে যে এই যে ব্যাটারি, রিলায়েন্স যে ব্যাটারি বিজনেসে ইনভেস্টমেন্ট করছে, সেই বিজনেসটা অলরেডি শাটডাউন হতে চলেছে এবং রিলায়েন্স এখান থেকে এক্সিট করতে চলেছে, রাইট? রিলায়েন্স আবার ইভিনিংয়ে এসে বলল না এরকম কোনো বিষয় নয়, এই টাইপের কিছু করা হয়নি। থার্ড টাইম আবার রিউটার্সের পক্ষ থেকে বলা হলো যে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে 30,000 কোটি টাকার একটা বেশ বড় রকমের পেনাল্টি চার্জ করা হচ্ছে রিলায়েন্সের ওপর। রিলায়েন্স আবার ইভিনিংয়ে এলো, এসে বলল যে না এই টাইপের কোনো কিছু ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে করা হয়নি। তো বারে বারে রিলায়েন্স যখনই অয়েল কিনবো বলেছে, বারে বারে এইরকমভাবে রিলায়েন্সকে হিট করানো হলো। হিট করানোর রেজাল্টটা কি দাঁড়ালো? রেজাল্টটা দাঁড়ালো রিলায়েন্সের শেয়ার প্রাইস 1600 থেকে মার্কেটে নেগেটিভ নিউজটাকে ফ্লোট করিয়ে সেই শেয়ার প্রাইসটাকে 1450-এ নামিয়ে দেওয়া হলো। নিয়ার অ্যাবাউট 7 to 8%-এর ওপর বড় রকমের একটা ড্রাস্টিক ফল দেখালো। সামনের কোয়ার্টারলি রেজাল্ট আসার জাস্ট আগে 16 তারিখ অর্থাৎ আগামীকাল রিলায়েন্সের কোয়ার্টারলি রেজাল্ট অ্যানাউন্সমেন্টের একটা ডেট রয়েছে। এই যে পুরো বিষয়টাকে প্ল্যানিং করে করা হলো, আপনি একটা জিনিস ভাবুন, আপনার ক্ষেত্রে কোনো একটা পোর্টফোলিও যদি 10% হঠাৎ করে ডাউন হয়, আপনাদের মানে আমাদের প্রত্যেকেরই কেমন একটা প্যানিক ফিল হয়, রাইট? এখানে ইন্ডিয়ার সবথেকে বড় বিলিয়নিয়ার তার পোর্টফোলিওকে ফেক নিউজ মানে দিয়ে তার পোর্টফোলিওটাকে বা তার যে মার্কেট ক্যাপ সেটাকে 10% নিচে নামিয়ে দেওয়া হচ্ছে, রাইট? তো এটা যদি আপনি ভেবে থাকেন ফেক নিউজ বা ম্যানুপুলেশন এটা শুধু আপনার সাথে হয় বা আমাদের রিটেলারদের সাথে হয়, সেটা নয়। কর্পোরেট রাইভেলারি, এরকম বিভিন্ন রকম যে গ্যাংস ও মানে যে কোনো কমোডিটি টাইপের যখনই ট্রেড হয় তখন এই টাইপের গ্যাং হয়,
এবং যে কোনো বিজনেসম্যানদের মধ্যে এই টাইপের রাইভালারি কনস্ট্যান্টলি চলতে থাকে। তো আমি যেটা বলতে চাইছি যে এই সমস্তগুলো করার ফলে রিলায়েন্সের শেয়ার প্রাইসকে নিচে নামিয়ে এনে রিলায়েন্সের উপর একটা প্রেশার তৈরি করা হচ্ছে, যাতে ভেনেজুয়েলান অয়েলটাকে এই অয়েল মাফিয়ারা যারা নিতে চাইছে না সেই জিনিসটা যাতে রিলায়েন্স কোনোভাবেই না করে। মেবি এই পদক্ষেপটা রিলায়েন্স নিয়েছে কোনো একটা কারণে, ইন্ডিয়ার গভর্নমেন্টের দ্বারাই হোক বা ইউএসের সাথে কোনো একটা নেগোসিয়েশনের জন্যই হোক। তো এটা থেকে মেবি হয়তো রিলায়েন্স পিছু হটতে পারে। যদি পিছু হটে তাহলে পরবর্তীকালে সেটা আমরা দেখতে পাবো। বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট যে এই টাইপের ইভেন্টগুলো কনস্ট্যান্টলি মার্কেটের ডাইনামিক্সটাকে চেঞ্জ করতে থাকে। এখানে আপনাকে মানে যে ইন্টেনশন, পাবলিকের যে ইন্টেনশন রয়েছে বা কোনো বড় প্লেয়ারের যে ইন্টেনশন রয়েছে সেটা বোঝাটা খুবই জরুরি, রাইট? তো এই টাইপের কনস্ট্যান্টলি যে চেঞ্জেসগুলো, এই চেঞ্জেসগুলোকে যদি আপনি অবজার্ভ করতে পারেন, এইগুলো থেকে কিন্তু প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন। আর আগামীকাল রিলায়েন্সের ডেফিনেটলি একটা কোয়ার্টারলি রেজাল্ট রয়েছে, সেদিকটাই আমাদের নজর থাকবে। এছাড়া যেটা ইম্পর্টেন্ট পুরো গ্লোবাল মার্কেটের জন্য, গ্লোবাল মার্কেটের সিচুয়েশনস বিশেষ করে ইউএস, ইউরোপ এদের সিচুয়েশনস কিন্তু মোটেও এই মুহূর্তে ভালো নয়। ভালো নয় বলার অর্থ হচ্ছে এই জিওপলিটিক্যাল টেনশন একটা ডিসিশনস থেকে আরেকটা জায়গায় কিভাবে মানে পুরো জিনিসটা চলে যাচ্ছে, এবং তার ফলে এই ইরানের মধ্যে টেনশন, তারপরে ইউএসের টেনশন, ডোনাল্ড ট্রাম্পের মাথা থেকে কবে কি বুদ্ধির আবির্ভাব ঘটছে, এবং তার ফলে পুরো ট্রেড ডাইনামিক্সটাই এখন কিন্তু ভোলাটাইল থাকবে, যেটা আমি বারবার বলেছি। তো সেই জিনিসটা কিন্তু আমরা পরপর দেখতে পাবো আগামী দিনেও, এবং আগামী দিনগুলো যথেষ্ট ভোলাটাইল হতে যাচ্ছে। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ বা ফেব্রুয়ারির 28 তারিখ অবধি এই সময়টা পর্যন্ত পুরো ইন্ডিয়ান মার্কেট রীতিমতো ভোলাটাইল থাকবে। কিছু স্টক কোয়ার্টারলি রেজাল্ট ভালো দেবে, তারা ডেফিনেটলি আপসাইড যাবে তাৎক্ষণিকভাবে। কিছু স্টকের মধ্যে কিন্তু আমরা ভালো রকমের ফল দেখতে পাবো। তো কোয়ার্টারলি রেজাল্টগুলোকে অ্যানালিসিস করার চেষ্টা করুন। ডেফিনেটলি আমি সেক্টর ওয়াইজ কোয়ার্টারলি রেজাল্টের অ্যানালিসিস ভিডিও পরবর্তীকালে নিয়ে আসবো। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।